আচ্ছা, আমরা আগে কোন পর্যন্ত দেখছিলাম জানি? আগের ক্লাসগুলোতে আমরা কোন পর্যন্ত কভার করছিলাম? বুটস্ট্র্যাপ নিয়ে কথা বলতেছিলাম মেবিন। আমরা তো পিএইচডি দেখি নাই, তাই না? হ্যালো, আপনারা শুনতেছেন তো? তা আমরা আগে কোন পর্যন্ত দেখছিলাম জানি? বুটস্ট্র্যাপের কত দূর দেখছিলাম? জাভা স্ক্রিপ্ট। আচ্ছা, জাভা স্ক্রিপ্টের কি পুরোটা শেষ হয়েছিল? জাভা স্ক্রিপ্ট সেইটা কোথায় ছিল জানি? জাভা স্ক্রিপ্টের যে টপিকসগুলো লেখা ছিল সেগুলো আপনাদের কাছে কারো কাছে আছে? মাইক্রোফোন আনমিউট করছেন কে? একটু প্লিজ মিউট করেন। আচ্ছা, এখান থেকে আমরা কোনগুলো দেখছিলাম? হ্যালো, আমরা অ্যাড ক্লাস রিমুভ ক্লাস দেখছিলাম না? যারটাতে শব্দ হচ্ছে না এরকম একজন আপাতত আনমিউট করে রাখেন, যে অন্তত বলার জন্য, ঠিক আছে? কারণ একটা লং ডিস্টেন্স হয়ে গেছে, 3 মাস পর ক্লাস নিচ্ছি মেবি। যেখানে আপনাদের কোর্স ডিউরেশনই ছিল 3 মাস, সেখানে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস ব্রেক হয়ে গেছে 3 মাস।
আচ্ছা, যেগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম মানে আপনার 1 থেকে 5 পর্যন্ত বা এই যে 9 পর্যন্ত, এটার থেকে এর ভিতরে কোনো প্রবলেম আছে আপনাদের? মানে কোনোটা বোঝেন নাই এমন কিছু আছে? কেউ একজন বলেন। আচ্ছা, ইন্ট্রোডাকশন অফ jQuery এটা নিয়ে তো কথা বলার কোনো দরকার নেই। আর jQuery কি জিনিস, কেন ব্যবহার করতে হয়, এগুলো তো আমরা জানি, তাই না? আর ইউজিং প্রসেসের ক্ষেত্রে যেটা বলেছিলাম সেটা হলো আপনার উম, সবসময় আমরা একটা ইউজ কেস মনে রাখবো। আমি একটু লিখে দেখাচ্ছি। ও, আমরা তো এডিটরেই লিখতে পারি। আচ্ছা, আমরা jQuery ক্ষেত্রে যেটা বলেছিলাম সেটা হলো যে আপনার এরকম, এখানে বলেছিলাম হয় সিলেক্টর, এখানে হয় ইভেন্ট, আর এখানে হয় কলব্যাক। এরকম বলেছিলাম না আগে? তাহলে এখানে সিলেক্টরটা হলো আমরা সিএসএস এ যেমন দেখছি সিলেক্টর, ওরকমই সিলেক্টর যে আমরা এইচটিএমএল, এখানে জাভাস্ক্রিপ্টকে যখন আমরা ট্রিট করব তখন আমরা এইচটিএমএল এলিমেন্টগুলোকে বলবো ডম, মিন্স ডকুমেন্ট অবজেক্ট মডেল। তো প্রত্যেকটা ডকুমেন্টই একটা একটা আমরা কি বলবো, অবজেক্ট। তো ওই যে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করার জন্য সেই কোন অবজেক্টকে আমরা সিলেক্ট করব সেটা এখানে দিতে হবে, এটা হলো সিলেক্টর। আর এখানে বলা হচ্ছে এই সিলেক্টরের ওপরে কোন ইভেন্টটা ঘটলে, সেটা ইভেন্ট বিভিন্ন প্রকারের হতে পারে, সেটা যেমন মাউস ইভেন্ট, কিবোর্ড ইভেন্ট। যেমন মাউস ইভেন্ট কি কি, মাউসে একটা ক্লিক করলে একটা ঘটনা ঘটলো, তাহলে আমরা যদি চাই যে না কোনো কিছুতে একটা ক্লিক করলে কিছু করব, সেটা আমরা করতে পারি। যদি এরকম চাই যে না মাউসে যদি ডাবল ক্লিক করে তাহলে অন্য একটা কাজ হবে, আমরা সেটা করতে পারি। এরপরে কে জয়েন করলো? ওকে, তাহলে আমরা ইভেন্টটা তো বুঝতেছি যে মাউস ইভেন্ট, কিবোর্ড ইভেন্ট যে কোনো একটা হইলে এরপরে আরো মাউস কিবোর্ড ইভেন্ট বাদ দিয়ে অন্য আরো কিছু ইভেন্ট আছে। যেমন আমরা আগে যেটা লিখতাম যে ডকুমেন্ট রেডি, তার মানে ডকুমেন্টটা যদি রেডি হয় সেটাও একটা ইভেন্ট। আর এখানে ব্যাপার হলো এই ইভেন্টটা যদি ঘটে তাহলে কি কাজ করবে সেটা একটা কল ব্যাকে লিখতে হবে। এখন প্রশ্ন হলো কল ব্যাক কি? কল ব্যাক হলো আমরা বলেছিলাম যে কোনো একটা কাজ হওয়ার পরে যদি আমরা চাই অন্য একটা ফাংশনকে সেখানে বলে দিয়ে যাব যে এই ফাংশনটা এখানে এক্সিকিউট হবে, সেক্ষেত্রে আমরা ওইটা একটা কলব্যাক হিসেবে ব্যবহার করতে পারি। তো এই জায়গাগুলোতে সচরাচর আমরা যেটা ব্যবহার করি সেটা একটা অ্যানোনিমাস ফাংশন।
অ্যানোনিমাস ফাংশনটা কিভাবে লিখতে, সচরাচর আমরা যে ফাংশনগুলো লিখি সেটা হয় এরকম, ফাংশন একটা কিওয়ার্ড, তারপরে সেই ফাংশনের নেম, সাপোজ সাম। আমরা যদি চাই যে না একটা যোগ করার জন্য একটা ফাংশন বানাবো যে ফাংশনের কাজ হবে যোগ করে দেবে, তাহলে আমরা একটা সচরাচর ফাংশনটা এইভাবে লিখি, ফাংশন নামে একটা কিওয়ার্ড, তারপর সেই ফাংশনের নাম, এখানে হলো ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ থাকবে, এর ভিতরে আমরা চাইলে প্যারামিটার পাস করাতে পারি। আর এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ হবে যেটা প্যারেনথেসিস বলে, এটা হবে এই ফাংশনের বডি। তার মানে আমি এই ফাংশনটা দিয়ে কি কাজ করতেছি সেটা আমরা এটার ভিতরে লিখব। কিন্তু যখন আমি অ্যানোনিমাস ফাংশন ডিক্লেয়ার করব তখন ব্যাপারটা এরকম হবে, আমি শুধু এখানে বলবো এটা একটা ফাংশন টাইপের কোনো কিছু একটা এখানে হবে, কিন্তু এই ফাংশনটাকে যেহেতু আমি বাইরে থেকে কল করব না, সেহেতু এই ফাংশনটার কোনো নাম থাকবে না। সুতরাং এই ফাংশনটা হবে এরকম। তার মানে এই কলব্যাকের জায়গায় আমরা শুধু লিখব ফাংশন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এভাবে। এই ফাংশনটা কোনো নাম থাকবে না, একই জিনিস লিখছি, শুধু এরকম করে লিখছি বলে এটা দেখতে অন্যরকম লাগতেছে, এই জিনিসটাই আমরা এখানে লিখছি। ক্লিয়ার? তাহলে এটা হলো কলব্যাক ফাংশন। কলব্যাক ফাংশন হলো যে কোনো একটা ইভেন্ট যখন হবে তখন সেই ইভেন্টটা হয়ে যাওয়ার পরে আমরা সেখানে একটা ফাংশনকে কল করে দিয়ে আসতে পারবো যে না এটা হয়ে গেছে, তাহলে এই ফাংশনটা এক্সিকিউট করো। আচ্ছা, আমাদের নেক্সটে কি আছে, এখানে বলছে ডিপেন্ডেন্সি। তো ডিপেন্ডেন্সি বলতে আমরা এখানে যেটা বোঝাচ্ছি সেটা হলো এই যা যে করে নিয়ে যেটা আমরা কাজ করতেছি সেটার জন্য আমাদের কিসের ওপরে ডিপেন্ড করে থাকতে হচ্ছে মেইনলি সেটা। তো যদি আমরা এইভাবে নিজেদের মতো যে কোয়েরি করতে চাই তাহলে আপনারা জানেন আমাদের যে কোয়েরি লাইব্রেরিটার ওপরে ডিপেন্ড করতে হচ্ছে, যেটা আমাদের আগে থেকে ডাউনলোড করে সাপোর্ট দিতে হবে jquery.com থেকে। তাহলে আমাদের এই যে jQuery যেটা আমরা কোডটা লিখবো সেটার ডিপেন্ডেন্সি হলো jQuery। আমরা যদি jQuery লাইব্রেরিটা সাপোর্ট না দিই তাহলে এই jQueryটা নিয়ে আমরা কাজ করতে পারবো না। তাহলে ডিপেন্ডেন্সিটা ক্লিয়ার? এখন আসি ইভেন্ট নিয়ে। তো ইভেন্টে আমরা একটু আগে যেটা আলোচনা করতেছিলাম যে ইভেন্ট হলো কোনো একটা ঘটনা, মানে কি ঘটছে সেটা একটা ইভেন্ট। তো সেটা বিভিন্ন ধরনের হতে পারে, পেজটা আমরা লোড দিলাম এটাও একটা ইভেন্ট, আমি মাউসে একটা ক্লিক করলাম এটাও একটা ইভেন্ট, কিবোর্ডের কোনো কি প্রেস করলাম এটাও একটা ইভেন্ট, কিটা চাপ দিলাম এটা একটা ইভেন্ট, চাপ দিয়ে ওপরে মানে হাতটা যখন তুললাম ছেড়ে দিলাম এটাও একটা ইভেন্ট, আলাদা আলাদা অনেক ইভেন্ট আছে। ঠিক আছে, এখন এখানে হলো সিলেক্টর, যেটা তাও সিলেক্টর নিয়ে আমরা অলরেডি কথা বলে আসছি। সিলেক্টর হলো কোনো কিছু সিলেক্ট করা। তো যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট বা jQuery নিয়ে কথা বলতেছি, তো jQuery বা জাভাস্ক্রিপ্ট থেকে আমরা HTML এর এলিমেন্টগুলোকে ট্রিট করব হলো ডম বলে, ডম, ডকুমেন্ট অবজেক্ট মডেল, মানে প্রত্যেকটা এলিমেন্টই এক একটা ডম। তো আমরা CSS এ যেভাবে লিখছি, সাপোজ ডট দিয়ে আমরা ক্লাস ডিফাইন করছি, হ্যাশ দিয়ে আইডি ডিফাইন করছি, এখানেও সেম। আচ্ছা, অ্যালার্ট, অ্যালার্টটা আমরা দেখছি যে অ্যালার্টটা কি কাজ করে, আমরা একটু লিখে দেখি যদি কারোর খেয়াল না থাকে। কারো একটা মাইক্রোফোন অন করা আছে। আচ্ছা, আমরা একটা নিউ ফাইল নিলাম, এটাকে সেভ করি। আচ্ছা, আপনাদের এখানেই ফোল্ডার করে দিই, ক্লাস 13।
আচ্ছা, এখানে আমরা স্ক্রিপ্টটা লোড করাই, মনে আছে তো না? অ্যালার্ট দিলাম, হ্যালো। এখন যদি আমরা এটাকে রান করাই ব্রাউজারে, হ্যালোটা আসছে তাই না? একটা অ্যালার্ট দেখালো, কিন্তু এখানে একটা ব্যাপার আছে দেখেন, এটা ক্লোজ হচ্ছে না আর আপনার পেজটা সবসময় লোড হতেই আছে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা আগে যেটা বলেছিলাম আমরা সেভাবে অ্যাপ্লাই করব। এই জাভাস্ক্রিপ্টটা তখনই আমাদের লোড করাতে হবে যখন আমাদের এই পেজের সমস্ত এলিমেন্টগুলো লোড হয়ে যাবে। তো এই কাজের জন্য আমরা এখানে যেটা করেছিলাম সেটা হলো একই ফরম্যাটে এখানে হলো আপনার এই সেমিকোলনটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা দিলেও কাজ করবে না দিলেও কাজ করবে, কোনো প্রবলেম নেই। এখানে হবে সিলেক্টর, তো এখানে সিলেক্টরটা হলো ডকুমেন্টটা যদি রেডি হয়, ইভেন্টটা হলো রেডি, তারপরে কি কাজ করবে সেটা হলো একটা কলব্যাক ফাংশন দিলাম, এর ভিতরে আমরা যদি অ্যালার্টটা দিই, এখন দেখেন কাজই তো করে না। কেন? আমাদের কোনো ডকুমেন্ট নেই বলে? আচ্ছা, এখানে একটা পি দিই, কিন্তু অ্যালার্টটা কোথায়? কেউ একজন বলেন তো কি প্রবলেম হলো? আপনারা দেখতে পাচ্ছেন? তাহলে বলেন কি প্রবলেম হলো? কিছু কি দেখা যায়? কোথায় ভুল করলাম? বলেন তো কেন আসলো না? কে বলতে পারবেন নাকি আমি বলবো? এক্স্যাক্টলি, শুধু অ্যালার্ট এটা হলো জাভাস্ক্রিপ্টের একটা কোড, কিন্তু যখনই আমি ডলার সাইন ইউজ করছি ও এটা বুঝতে পারি নাই যে এটা কি জিনিস। ঠিক আছে, এই শুধু অ্যালার্ট কথাটা হলো যে করির একটা ব্যাপার সেটা না, এটা হলো জাভাস্ক্রিপ্টের একটা ডিফল্ট ফাংশন। সুতরাং জাভাস্ক্রিপ্ট কোনো কিছু সাপোর্ট ছাড়াই কাজ করে, এটা আপনারা জানেন যে জাভাস্ক্রিপ্ট ব্রাউজারে নিজে নিজেই কাজ করতে পারে। সুতরাং যেহেতু আমরা এটা যে কোরির ফরম্যাটে নিয়ে আসছি, এখন ও এটা চিনতে পারতেছে না
যে এটা কিভাবে কাজ করবে, ঠিক আছে? কারণ এই ফরম্যাটে আমরা জাভাস্ক্রিপ্টে এই ফরম্যাটে লিখি না, আমরা যে করিতে এই ফরম্যাটে লিখি। তো আমরা যদি এই কাজটা করতে চাই তাহলে আমাদের যে করিটা সাপোর্ট দিতে হবে। তো আমরা যে করির অনলাইন ভার্সনটা সাপোর্ট দিই, যে করি সিডিএন। তো যেহেতু আমরা শুধুমাত্র যে করে নিয়ে কাজ করতেছি, এজন্য আমি অতটা ফোল্ডার স্ট্রাকচার ফলো করলাম না। তো আমি এখানে স্ক্রিপ্ট আরেকটা লোড করাই। কোথায়? যে কিউ ইউ ইআর হয় যে করি ডট মিন ডট জেস। এখন যদি আমরা এটা রান করাই, দেখেন এটা কিন্তু লোডিং অবস্থায় নেই, এটাও লোড হয়ে গেছে তারপরে আসছে, তাই না? তাহলে প্রবলেমটা কি ছিল? আমরা যে করি সাপোর্টটা দিই নাই, এজন্য যে করি সিনট্যাক্সগুলো সে বুঝতে পারতেছিল না যে এটা আসলে কি। তো এটা হলো ডিপেন্ডেন্সি। আচ্ছা, তাহলে অ্যালার্টটা হলো কোনো একটা মেসেজকে জাস্ট শো করানোর জন্য। আর যদি আমি কনফার্মে ক্লিক করি, তাহলে কনফার্মটা ইউজ করি, তাহলে এটা কেন ব্যবহার করা হবে? যে আপনি কোনো কিছু জানতে চাচ্ছেন যে ইয়েস অর নো, তুমি কি এটা করতে চাচ্ছ কিংবা চাচ্ছ না, ঠিক আছে? সেটাকে ডিনোট করার জন্য। এখন আমরা কনফার্মের একটু কাজটা দেখি। যেমন আমি এখানে বললাম কনফার্ম, আর ইউ শিওর টু ডিলিট, একটা কোশ্চেন করলাম। করার পরে আমরা যদি রিলোড দিই, এখন দেখেন দুইটা বাটন আসছে, ওকে আর ক্যান্সেল। এখন আমরা এটা নিয়ে কোনো কাজ করি নাই, এজন্য আপাতত আমি এখানে কিছুই বুঝতে পারবো না যে আসলে ওকে দিলাম সেটা কি হলো আর ক্যান্সেল দিলাম সেটা কি হলো। যদি আমি এটা নিয়ে একটু কাজ করতে চাই, তাহলে আমি যদি একটু এইভাবে লিখি, ইফ, আপনারা তো ইফ ইলস তো লিখতে পারেন, তাই না? আইটেম ডিলিটেড। আর যদি না হয়, মানে যদি সে ক্যান্সেলে ক্লিক করে, বুঝতেছেন? যদি এটা ট্রু না হয়, মানে ফলস রিটার্ন করে, ক্যান্সেলে ক্লিক করে, তাহলে বলবো যে না, কিছুই হয়নি। আচ্ছা, যদি আমরা ওকে ক্লিক করি তাহলে বলছে আইটেম ডিলিটেড। আর যদি আমরা ক্যান্সেলে ক্লিক করি তাহলে বলছে অ্যাবোর্টেড, তার মানে সে এটা অ্যাবোর্ট করছে, ঠিক আছে? তাহলে দেখেন আমরা আগের ক্লাসে মনে হয় এটা দেখি নাই যে এটা নিয়ে কিভাবে কাজ করে। তাহলে আমরা এটা কি করব? যদি সে ওকে বাটনে যখন ওটা ক্লিক করা হয় তখন সে আমাদেরকে একটা ট্রু ভ্যালু রিটার্ন করে। কি করে? ট্রু ভ্যালু রিটার্ন করে। তো আমরা এখানে কি বললাম
যদি এই কনফার্মটা ট্রু সমান হয়, তো সমান মানে হলো ডাবল ইকুয়াল। আর শুধু আমরা যেটা ম্যাথের ইকুয়াল জানি, এই যে শুধু সমান, এই সমান মানে হলো কোনো কিছুর মান অ্যাসাইন করা। এই যে আমরা শুধু সমান জানি, এটা মানে সমান সমান না, এটা হলো শুধু সমান। তার মানে আমরা যখন বলি যে ধরি x ইকুয়াল টু 5, তার মানে এই 5টা হলো x এর মান। তো এই শুধু সমান মানে হলো কোনো ভেরিয়েবলের ভিতরে কোনো মান অ্যাসাইন করা, কোনো ভেরিয়েবলের ভিতরে মান অ্যাসাইন করা। কিন্তু যখন আমরা দুইটা সমান দেব, এটার মানে হলো এই পাশের ডান পাশের আর বাম পাশের দুটোই হলো সমান, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা হলো ডাবল ইকুয়াল। তা আমি বলছি যদি এই কনফার্মটা যেটা দেখালো সেখান থেকে যদি ট্রু ভ্যালু আসে, সেটা যদি মানে ট্রু সমান হয়, তাহলে আমি কি কাজ করতে চাচ্ছি। আর যদি না হয়, তার মানে অবশ্যই ফলস আসছে, তখন আমি কি করতে চাচ্ছি। সবাই বুঝতে পারছেন? কারো কোনো প্রবলেম আছে থাকলে সে আনমিউট করে বলেন। হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন? হ্যালো, তো কি কথা বলবেন না? শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না কি? এই এখন হঠাৎ করে দেখলাম নেট ডিসকানেক্ট হয়ে গেছে। মানে নেট বলতেছি, আপনাদের এই যে মিটিং ডিসকানেক্ট হয়ে গেছে। না, আমি চলে যাব কেন? এটা কি বুঝতে পারছেন কি করলাম এটা? কোথার থেকে দেখেন নাই? তারপর থেকে দেখেন নাই? আমরা এই যে কনফার্ম ইউজ করি না, কনফার্ম, এটা আবার দেখেন, আমরা কনফার্ম ইউজ করি না। সাপোজ কি মেসেজ দিলাম যে আর ইউ শিওর টু ডিলিট,
এটার কাজ কি আসলে? একটা ওকে বাটন, একটা ক্যান্সেল বাটন, এভাবে আসে তাই না? এখন ব্যাপারটা হলো, মনে করেন আপনি কোনো একটা আইটেম ডিলিট করার জন্য পারমিশন চাচ্ছেন, সে ক্যান্সেল করবে অথবা ওকে করবে, তা আমরা এই যে শুধু যে কনফার্মটা দিলাম, সে তো অনেক আগে, তারপরে তো কথা হয়েছে সবার সাথে, আপনি ছিলেন না কেন? আপনি কি ডিসকানেক্ট হয়ে গেছিলেন? না, ওটা তো অ্যালার্ট দিচ্ছিলাম, এটা কনফার্ম কনফার্ম। হ্যালো, কি শুনতে পাচ্ছেন? এই মাঝে মাঝে একটু কথা টথা বলেন, না হলে বুঝতেছি না। আমি এদিকে দেখাচ্ছি আপনারা হারাই যাচ্ছেন, বা আমি হারাই যাচ্ছি, ওই ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন যেটা বলতেছিলাম যে আমরা শুধু কনফার্ম ইউজ করলাম, করলে এরকম একটা বক্স আসলো, ইয়েস অথবা ক্যান্সেল। এখন আমরা তো এটা নিয়ে আসলে কাজ করিনি আগে কখনো, যে যদি আমি ওকে দিই তাহলে কি হলো, আর যদি ক্যান্সেল দিই তাহলে কি হলো। আসলে এই ক্ষেত্রে তো কোনো ডিফারেন্স হচ্ছে না, তাই না? তো আমরা এটা নিয়ে কিভাবে কাজ করতে পারি সেটা একটু দেখি। এই যে কনফার্মটা আমরা একটা কন্ডিশনের ভিতরে রাখলাম, দেখেন, ইফিলস তো আপনারা সবাই জানেন। বলছি এটা যদি ট্রু হয়, তার মানে এই যে ট্রু মানে কোনটা, যদি সে ইয়েস বাটনে, ওকে বাটনে ক্লিক করে তাহলে কি হবে, আর যদি ক্লিক ক্যান্সেলে করে তাহলে কি হবে। এখন আমরা এখানে একটা অ্যালার্ট দিই যাতে বুঝতে পারি যে সে আসলে কোনটাতে প্রেস করলো। অ্যালার্ট, যে কি লিখছিলাম, আইটেম ডিলিটেড, মানে যদি সে ওকে করে, জানতে চাইলাম যে তুমি কি ডিলিট করার জন্য মানে সিওরিটি দিচ্ছ, সে বললো যে হ্যাঁ ওকে, তাহলে আইটেমটা ডিলিট করে দাও। আর যদি না হয়, ক্যান্সেলে ক্লিক করে, তাহলে বললাম যে ক্যান্সেলড। আচ্ছা, এখন এখানে কাজটা কি করলাম, এখানে যেটা করেছি সেটা হলো, আপনার এই যে কনফার্ম ডায়ালগটা আসতেছে, সেটা যদি আমাকে ট্রু ভ্যালু রিটার্ন করে। ট্রু ভ্যালুটা কখন রিটার্ন করবে, যখন সে ওকেতে ক্লিক করবে। যখন সে ওকেতে ক্লিক করবে তখন ট্রু ভ্যালু রিটার্ন করবে। আর আগে আরেকটা ব্যাপারে যেটা কথা বলতেছিলাম, এখানে কেউ বলতে পারেন যে ডাবল ইকুয়াল কেন লিখলাম, দুইটা সমান কেন। আসলে প্রোগ্রামিং এর ভাষায় আমরা যেটা সমান সমান বলি, যে এই লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এই সমান সমান হলো ডাবল ইকুয়াল। আর যদি শুধু সমান দেই, সেটার মানে হলো যে কোনো একটা ভেরিয়েবলের ভিতরে কোনো মানকে অ্যাসাইন করা। যেমন আমি যদি লিখি যে এক্স ইকুয়াল টু 5, এটার মানে হলো এই 5টা এক্স ভেরিয়েবলের ভিতরে স্টোর হবে। আর আমরা যদি বলি যে এইটা সমান এইটা, এখন আমি এক্স এর ভিতর 5 রাখলাম, এখন তো আমি তুলনা করতে পারি যে এক্সটা 5-এর সমান কিনা। তো যদি আমি সেটা চাই যে এক্স আর 5টা সমান কিনা, তখন লিখতে হবে এইভাবে। এভাবে যদি লিখি তাহলে এটা ট্রু রিটার্ন করবে, কারণ এক্স এর ভিতর যেহেতু আগে 5 আমি অ্যাসাইন করে আসছি একটা সমান দিয়ে, তার মানে এটার মানে এখন 5, তা 5 তো 5-এরই সমান, তাই না? তো এইটা যদি তুলনা করতে চাই তখন হলো ডাবল ইকুয়াল, এই জন্য আমরা এখানে লিখছি ডাবল ইকুয়াল, যে এই কনফার্মটা কি একটা ট্রু রিটার্ন করে নাকি। যদি করে, মানে যদি সেটা ট্রুর সমান হয়, ট্রু আর এটা সমান হয়, তাহলে এখানে বলবে যে আইটেম ডিলিটেড, না হলে বলবে ক্যান্সেলড। এখন আমরা রান করে দেখি। এ আপনারা আছেন?
তাহলে দেখেন যদি ওকেতে ক্লিক করি তখন বলছে আইটেম ডিলিটেড, ঠিক আছে। আর যদি ক্যান্সেলে ক্লিক করি তখন বলছে ক্যান্সেলড। তার মানে আসলে সে কোনটাতে ক্লিক করলো এটা তো আমরা ধরতে পারতেছি, তাই না? সে যে ওকেতে ক্লিক করলো নাকি ক্যান্সেলে ক্লিক করলো এটা তো আমরা ধরতে পারতেছি। এখন যদি আপনি সেটা নিয়ে কাজ করতে চান তাহলে এইটার ভিতরে আপনি সেই ডিলিটের কোডটাকেও লিখবেন, মানে কি করলে যে ডিলিট হবে সেটা এইটার ভিতরে যদি থাকে তাহলে সেই কাজটা হবে। তাহলে কনফার্মকে নিয়ে কিভাবে কাজ করা যায় সেটা বুঝছেন? ওকে, আজকে একটু কিছু অন্যরকম জিনিস দেখি যেটা আপনাদের ভালো লাগবে, ঠিক আছে। বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, যাতে বোরিং না লাগে। আচ্ছা, ফাংশনের ব্যাপারে তো যদি একটু বলি, আমি ওটাতে পরে আসছি, শেষে আমরা একটা কাজ করে দেখাবো, ঠিক আছে। আপাতত একটু বলি ফাংশন কি সেটা তো আমরা জানি। ফাংশন হলো একটা প্রোগ্রামের ছোট ছোট মডিউল। মডিউলের নাম তো শুনছেন, তাই না? একটা প্রোগ্রামের ছোট একটা পার্টকে মডিউল বলে। তো ফাংশন হলো একটা বড় প্রোগ্রামের এরকম ছোট ছোট মডিউল, যে আমি একটা ছোট ছোট কাজ করার জন্য, কোনো একটা নির্দিষ্ট কাজ করার জন্য একটা ফাংশন বানাই। যেমন যদি আপনি বলেন যে না আমি লগ ইনের জন্য একটা ফাংশনালিটি বানাবো, যে কোনো একটা বাটনে ক্লিক করলে সে লগ ইন হবে, তাহলে এই লগ ইনটাকে করার জন্য আমি ওই লগ ইন ফাংশনের ভিতরে নিশ্চয়ই তো আমি আর অন্য কোনো কিছু কাজ করব না, করব তার প্রোফাইলে কি আছে, তার সাপোজ ফোন নাম্বার কি, ইমেল কি, এইগুলো দেখানোর জন্য কোনো কাজ করব আমি? করব না নিশ্চয়ই। যে ওটুকুর কাজ হবে শুধু লগ ইনের ফাংশনালিটি চেক করা, যে তার ইউজার নেমটা ঠিক আছে নাকি, তার পাসওয়ার্ডটা ঠিক আছে নাকি, যদি হয় তাকে আমরা অ্যাক্সেস দিব, যদি না হয় তাহলে দেব না। তো এইটুকু তো এরকম করে প্রত্যেকটা ফাংশনই ওভাবে বানানো হয় যে যতটুকু আমার ওই কাজটা দরকার শুধু ততটুকুর ওপরে একটা ফাংশন বানানো হয়। তাহলে বোঝা যাচ্ছে একটা প্রোগ্রামের, বড় প্রোগ্রামের ছোট ছোট মডিউলে ভাগ করা হয়, সেই একটা মডিউল হলো একটা ফাংশন। মানে তার কাজটা লিমিটেড আর কি, অনেক কিছু করে সেটা না, নির্দিষ্ট একটা ব্যাপারের ওপর কাজ করে। আচ্ছা, নেমিং কনভেনশন যেটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি, নেমিং কনভেনশন বলতে বোঝায় যে নামকরণের একটা নীতিমালা, যে কিভাবে নামকরণ করলে সব থেকে ভালো হয়। তো তারা তাদের ডিফল্ট যে ফাংশনগুলো সেগুলোতে দেখেন এইভাবে নামকরণ করে। প্রথম হলো, এটা হলো ক্যামেল কেসে, প্রথমেরটা ছোট হাতের, তারপরে হলো পরেরটা হলো বড় হাতের অড। তো আমরাও যখন, যেহেতু তারা নিজেরাই এই নেমিং কনভেনশন ফলো করে, তো আমরা যখন কোনো একটা ফাংশন বানাবো, যদি সেই ফাংশনটা একটা সিলেবলের বেশি হয় তাহলে পরের অডটা আমরা বড় হাতের দিয়ে কানেক্ট করব। যেমন আমরা একটা ফাংশন বানাইছিলাম সাম বলে, আগে লিখছিলাম এখানে এখানে লিখছিলাম সাম, তাহলে এটা তো একটা সিলেবল, আর কিছু তো লেখার দরকার হয় না, তাই না? এখন আমি যদি লিখতাম যে ফাংশনের নামটা এরকম হবে গেট সাম, তাহলে নামটা কেমন হওয়া উচিত ছিল? গেটটা ছোট হাতের আর সামের এসটা বড় হাতের, নামটা এরকম হওয়া উচিত ছিল। তাহলে এটা স্ট্যান্ডার্ড বলে ধরা হয়। বোঝা গেছে? বুঝতে পারছেন? প্রথমটা ছোট হাতের লিখবো, পরের অর্ডটার প্রথমটা বড় হাতের লিখবো। যেহেতু তারাও এই সিস্টেমটা ফলো করে চলে, সেহেতু আমরাও এইভাবে ফলো করতে চেষ্টা করব। এটা হলো নেমিং কনভেনশন। আচ্ছা, প্যারামিটার। প্যারামিটারটা হলো, যদি আমি এখানে একটা ফাংশন লিখছি, এইখানে আমি লিখলাম যে সাপোজ নাম্বার ওয়ান কমা নাম্বার টু, মানে আমি বলতেছি এই ফাংশনটা বাইরের থেকে দুইটা মান নিতে পারবে, তারপরে সে সেগুলো নিয়ে কোনো একটা ক্যালকুলেশন করবে। আচ্ছা, তাহলে এইটা যখন আমি ফাংশনটা ডিক্লেয়ার করব, তখন এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যখন আমি এই ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে দিব যে এই দুইটা ভেরিয়েবল আসবে, এইগুলোকে বলে আর্গুমেন্ট। কি বলে? আর্গুমেন্ট। আর যখন আমি এই ফাংশনটা কল করব, বাইরের থেকে আমাকে নিশ্চয়ই কল করতে হবে এইভাবে,
আর কল করার সময় এই দুটো ভেরিয়েবল যেহেতু সে এক্সপেক্ট করে যে এই দুটো ভেরিয়েবলের মান বাইরের থেকে যাবে, সুতরাং আমাকে এখানে দুটো মান বাইরের থেকে পাঠাতে হবে। সাপোজ দিলাম 4 6 এরকম পাঠালাম। এই যে দুইটা মান এইখান থেকে পাঠালাম, যখন কল করছি তখন এই ক্ষেত্রে এটাকে বলবো প্যারামিটার, এই ক্ষেত্রে এখানে বলবো প্যারামিটার। আর যখন আমি ফাংশনটা তৈরি করেছি তখন এইখানে যে দুটো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি এইগুলোকে বলে আর্গুমেন্ট। ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে ফাংশনটা যখন তৈরি করব তখন আমরা যে ভেরিয়েবলটা এখানে দিয়ে দেব যে আমরা এটার মান এক্সপেক্ট করি, আমি চাচ্ছি এই দুটা মান বাইরের থেকে দেখ কেউ, যখন সে এটা ব্যবহার করবে তখন এটাকে বলবো আর্গুমেন্ট। আর যখন কেউ ইউজ করবে তখন যেহেতু আমি মানটা এক্সপেক্ট করতেছি, সে বাইরের থেকে এই দুইটা ভেরিয়েবলের জন্য দুইটা মান পাঠাবে। এই যে মানগুলো দিচ্ছে এগুলোকে বলা হবে প্যারামিটার। আর এগুলো সব কমা সেপারেটেড, তার মানে একটা থেকে আরেকটা সেপারেট হবে কমা দিয়ে। এখানে অবশ্য চাইলে আমি যেটা করতে পারি, ডিফল্ট কোনো মানকে সেট করে রাখতে পারি। ঠিক আছে, যদি কোনো ডিফল্ট মানকে সেট করে রাখি তখন এই মানটা আপনার অপশনাল হয়ে যাবে, আমি দিতেও পারি নাও দিতে পারি। কিন্তু যদি আমি এখানে ইনিশিয়ালাইজ করে না দিই, কোনো মানের মান ডিফল্ট না দিয়ে দিই, তাহলে অবশ্যই আমাকে বাইরের থেকে মানটা দিতেই হবে। আর যদি আমি এখানে আমরা একটু লিখে দেখাই, ঠিক আছে, এটা কমেন্ট করা থাক। আমরা এখানে একটা ফাংশন বানালাম, ফাংশন গেট সাম। আচ্ছা, এখানে দুইটা মান এক্সপেক্ট করে, তাই তো, নাম 1 নাম 2। আচ্ছা, এখন ফাংশনের যে কাজ সেটাকে আমরা বলেছিলাম দুইটা ভাগে ভাগ করা যেতে পারে। যেমন একটা ফাংশন দুই রকম ভাবে কাজ করতে পারে। যেমন সে কাজ করলো, করার পরে হয়তো সেখানে কোনো কিছু দেখাই দিল, বা কোনো কিছু একটা অন্য কোনো জায়গায় ভেরিয়েবলে কোনো মানটা সেট করে নিজে নিজে শেষ হয়ে গেল। আবার একটা কাজ করতে পারে, সে আমাকে কোনো মান রিটার্ন করতে পারে, তাই তো। এখন এক্ষেত্রে আমরা যেটা করতেছি, দেখেন, আমরা জাভাস্ক্রিপ্টে বা যে করি কোডটাকে ডিবাগ করার জন্য বা আমরা এটাকে দেখার জন্য, এটা যদি আমি এখন আউটপুটটা দেখতে চাই, অবশ্যই আমাকে কোনো একটা জায়গায় রাইট করতে হবে। তো সেটা কি, আমার হয়তো অ্যালার্টের মাধ্যমে দেখাতে হবে। তা বারবার কি আমি অ্যালার্টের মাধ্যমে লিখে পারবো? আমি যদি এরকম করতে চাই যে আমি এখানে ডেভেলপার টুলটা যদি অন করি, দেখেন এই যে ডেভেলপার টুলটা আমি আছি না, এখানে এই যে কনসোল বলে যে ট্যাবটা আছে, দেখেন এইখানে আমি ডিরেক্ট জাভাস্ক্রিপ্ট বা যে করি কোড লিখতে পারি, এই পেজের জন্য এখানে লিখতে পারি। আবার আমি চাইলে এখানে কোনো মানকে দেখাতে পারি প্রিন্ট করে। কিভাবে? আমি যদি চাই যে এখানে আমি যোগ করে আউটপুটটা এখানে দেখাবো, তাহলে লিখবো কনসোল ডট লগ, কনসোলে লগ করলাম কি, নাম 1 প্লাস নাম 2, মানে যোগ করে যেটা হবে সেটা আমি কোথায় দেখালাম, এই কনসোলে দেখাবে। কনসোল ডট লগ করলাম, ঠিক আছে, কনসোল ডট লগ করলাম। এখন মানে আমার আউটপুটটা দেখাবে কোথায়, এই কনসোলে এখানে দেখাবে। দুইটা সংখ্যা পাঠালে সেটা যা যোগ করলে কত হয় সেটা আমাকে এখানে দেখাবে। এখন দেখেন, আমি যদি গেট সামকে কল করি, গেট সাম ফাংশনকে কল করলাম, করে এখানে যদি 4,6 দিয়ে দিই, দিয়ে ইন্টার দিই, ও গেট সাম ইজ নট ডিফাইন্ড। আচ্ছা দেখেন, আমরা এটার সাথে করে ফেলি। যদি আমি গেট সামকে এখানে কল করি, এখন যেহেতু সে দুইটা মান এক্সপেক্ট করে, আমাকে দুইটা মান দিতে হবে। আচ্ছা, যদি না দিই সেক্ষেত্রে কি হচ্ছে, দেখেন কিছুই দেখায়নি, ঠিক আছে, কিছুই আসেনি।
বারবার এটা চলে যাচ্ছে। কিন্তু যখন আমি দুটো মানকে পাস করলাম তখন আমার আউটপুটটা এখানে দেখাচ্ছে না। এখন আগের বার তো আমার কিছু আসে নাই, কারণ এই যে এটা কি কিছুই ডিফাইন করা ছিল না। এজন্য সে বলতেছে না আমি কিছুই পাচ্ছি না। ঠিক আছে, নাল ভ্যালু আসতেছে। এই আপনারা নাল জানেন? নাল, হ্যালো, হ্যাঁ, নাল মানে কিন্তু এমটি না, নাল মানে জিরো না, নাল মানে কিছুই না। ঠিক আছে, নাল মানে কিছুই না। নাল মানে যে এমন যে জিরো না, জিরো কিন্তু একটা ভ্যালু, জিরো না কিছুই না। ঠিক আছে, এখন এটা বলতেছে যে এখানে কিছু না, এখানে কিছু না, তাহলে যোগ করব কিভাবে? এজন্য আগেরবার ওরকম আসছিল। কিন্তু যখন আমি মানটা দিলাম তখন এইটার এগেনস্টে সে আমাকে একটা আউটপুট দিল। এখন ব্যাপার হলো আমি চাচ্ছি না যে এই জিনিসটা সাপোজ ব্যবহার করতে, যদি না করি তখনও আমি চাচ্ছি যদি আমি কখনো দিতেও পারি না দিতে পারি, যদি না দিই তখনও যেন আমার ওইটা একটা আউটপুট দেখায়। সেক্ষেত্রে আমি যেটা করতে পারি এখানে মানটা ইনিশিয়ালাইজ করে দিতে পারি। সাপোজ জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, তার মানে আমার আউটপুটটা কত হবে? জিরো প্লাস জিরো, জিরো হবে। দেখেন, কিন্তু ওইটা যে আমি কিছু পাচ্ছে না সে, এটা কিন্তু আর বলবে না। দেখছেন, জিরো। এখন ব্যাপার আপনি চিন্তা করতেছেন এইবার যদি আমি কোনো মান দিতে চাই তাহলে দিলে তো কাজ করবে না, সব তো জিরো হয়ে যাবে, তাই না? ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হলো আমরা যদি কোনো মান দিয়ে দিই তখন এই মানটা জিরোর পরিবর্তে এটা রিপ্লেস হয়ে এটা হয়ে যাবে। এখন জয়েন করতেছেন নাকি? আচ্ছা দেখেন, সেভ দিইনি মনে হয়। আমরা যদি মানটা দিয়ে দিই, দেখেন কিন্তু 10 চলে আসছে, তাহলে ব্যাপারটা কি হলো? ওইখানে মানটা কিন্তু অপশনাল হয়ে গেছে। আমি যদি দেই তাহলে যেটা দিব সেটার এগেনস্টে হিসেব হবে, আর যদি আমরা না দিই তাহলে ডিফল্ট যেটা আছে সেটাকে নিয়ে কাজ করবে। বুঝাতে পারছি? এখন মনে করেন একই একটা ফাংশন, যে সাপোজ গেট ভ্যালু, সাম না দিয়ে গেট ভ্যালু, এখন এখানেও ডিক্লেয়ার করলাম গেট ভ্যালু। আমি চাচ্ছি একই ফাংশন যোগ করবে আবার একই ফাংশন বিয়োগ করবে। কিভাবে? শুধু একটা প্যারামিটারকে চেঞ্জ করে। আমি চাচ্ছি এখানে হলো SIGN, সাইন, সাইন ইকুয়াল টু প্লাস। এখন আমি এখানে একটা কন্ডিশন বসালাম, ইফ সাইন ইকুয়াল প্লাস, দেখেন কি করতেছি। মানে যদি বলছি সাইনটা যদি প্লাস হয় তাহলে যোগ করো, ইলস ইফ সাইন ইকুয়াল মাইনাস হয় তাহলে বিয়োগ করো, বিয়োগ করো যদি এটা গুণ হয় তাহলে গুণ করো, আর যদি এই তিনটার কোনোটা না হয় তার মানে নিশ্চয়ই অন্য কিছু হবে, ভাগ। তাহলে কনসোল ডট লগ নাম্বার ওয়ান ভাগ নাম্বার টু,
কি করলাম, দুইটা সংখ্যা দিলাম। আচ্ছা তাহলে আমরা একটু করে দিই, প্রথমটা 10 5, যাতে সবগুলো করতে পারি, ঠিক আছে? কারণ ভাগ করলে আবার চলে আসবে না, ফ্র্যাকশনাল নাম্বার। আচ্ছা যাই হোক, এখন আমি কি করলাম, যদি সাইনটা আমি ডিফল্ট বলে আসলাম প্লাস, যদি প্লাস হয় তাহলে বললাম যোগ করো, যদি বললাম ইলস ইফ মানে ইলস আর ইফ আর ইলস তো বোঝেন, ইফ মানে যদি এটা হয়, ইলস মানে যদি ওইটা না হয়, আর ইলস ইফ মানে হলো এইটা যদি হয় তাহলে তো হলো, যদি না হয় তাহলে এটা হবে, কিন্তু ব্যাপারটা হল আবার যদি না হয় তাহলে এটা হবে। কিন্তু ব্যাপারটা হলো ইলস ইফটা ব্যবহার করে আমরা সবগুলো তো ইফ দিয়ে লিখতে পারতাম, কিন্তু ইফ দিয়ে লিখলে যেটা হয় সেটা হলো যদি এটা চেক করে এটার সঙ্গে মিলছে কিনা, আসার পরে নিচে আবার এটার সাথে চেক করে এটার সাথে মিলছে কিনা, আবার এটার সাথে চেক করে এর সঙ্গে মিলছে কিনা। এখন যদি এরকম বারবার বারবার মিলে যায়, মনে করেন এমন একটা জিনিস প্লাস মাইনাস না হয়ে এমন কোনো জিনিস আমি চেক করলাম যে এটা 4 কিনা, এটা 5 কিনা, তা মনে করেন আরও এখানে একটা 4 থাকতে পারে না, আরও একটা 4 থাকতে পারে না, তা মনে করেন যে এখানেও মিলে গেল এখানেও মিলে গেল, ইনকেস মিলে গেল, সেক্ষেত্রে কিন্তু দুইটাই এক্সিকিউট হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি যদি একবার মিলে যায় দ্বিতীয়বার আর সেটা এক্সিকিউট হবে না, মানে এইগুলো চেক করবে না। যদি এটার সাথে মিলে যায় তাহলে এইগুলো চেক করবে না, ঠিক আছে? ইলসিফ কেন লিখছি বুঝতে পারছেন? কোনো একটার সাথে যদি মিলে যায়, কোনো একটার সাথে যদি মিলে যায় তাহলে পরেরটা আর চেক করবে না। বুঝতে পারছেন ইলসিফ কেন লিখছি? কোনো একটা কন্ডিশনের সাথে মিলে গেলে পরেরগুলো আর চেক করবে না, ঠিক আছে? এখন আমরা দেখি, আমরা তো কোনো সাইনের জন্য কোনো ভ্যালু দিলাম না, আমরা সাইনের জন্য কোনো ভ্যালু দিলাম না, যদি না দিয়ে দেখি কি আসে। ও 15 আসছে তাই না, 10 আর 5 15 আসছে। কেন? আমি ডিফল্টটা বলা আছে প্লাস, এখন যদি আমি এখানে একটা কমা দিয়ে, যেহেতু এটা স্ট্রিং, এটা স্ট্রিং না, এটা তো আর সংখ্যা না, সেহেতু আমাকে এখানে একটা কোটেশন দিয়ে লিখতে হবে। এখন যদি আমি মাইনাস করে দিই তাহলে আউটপুটটা কি আসে? 5 আসবে, ঠিক আছে না? যদি আমি এটা অ্যাস্টেরিক করে দিই তাহলে কি আসবে? 50 আসবে। যদি আমি এটা ডিভাইডেড করে দিই তাহলে 2 আসবে, ঠিক আছে না? দেখেন একই ফাংশন শুধু একটা প্যারামিটারের উপর বেস করে, একটা আর্গুমেন্টের উপর বেস করে আমরা মাল্টিপল ফাংশনালিটি তৈরি করতে পারছি, তাই না? বুঝতেছেন কিছু? কে বোঝেন নাই? কে বোঝেন নাই দেখি বলেন। সবাই বুঝিছে? আছে কয়জন? দশজন আছে, আমি সহ। বোঝেন নাই কে? বুঝছেন সে তো বুঝলাম, কি বোঝে নাই কে সে দেখি বলেন একটু শুনি। আপনারা সবাই বুঝলেও তো আমি বুঝতে পারতেছি না যে কিভাবে সবাই বুঝেছেন। কি সবাই শুনতেছেন? কোনো কথা বলে না, কি করে পারবো? যে বোঝেন নাই সে বলেন বুঝি নাই, কি বুঝছেন? আপনি রুমের বাইরে বেরোন।
ওইটা বলতে পারবেন কি? বলছি রুমের বাইরে বের হয়ে বসেন, তাই তাহলে ভালো নেট পাবেন। আপনি ফোনে কানেক্ট হয়েছেন নাকি পিসি দিয়ে? চেষ্টা করেন একটু রুমের, একেবারে রুমের থেকে একটু বাইরের দিকে, বারান্দার দিকে বা অন্য কোনো জায়গায় বসে, তাহলে নেটটা ভালো পাবেন। ঠিক আছে। ওই তো তা এ বলছি বোঝে নাই কে? বলেন যে এটা বুঝি নাই। আমরা কি করলাম? একটা ফাংশন দিয়ে মাল্টিপল ফাংশনালিটি তৈরি করছি, শুধু একটা আর্গুমেন্টের উপর বেস করে আমরা চারটে কাজ করাতে পারছি। চারটে কেন, চাইলে আরো করাতে পারবো। ঠিক আছে। হ্যালো। এ কি সবাই বুঝিছে? হায় হায়, বলে কি? এটা কোনো কথা হইলো যে সবাই বুঝিছে? কিডা? হরি বাবা, কোথার থেকে বেরিয়েছেন এতদিন পর? না, সে তো আজকে দেখলাম, এর আগে তো কোনোদিন খোঁজ খবর দেওয়া যায় না। এই ছেলেবেলে গ্রুপ ট্রুপ বানায় কি সব ব্যাপার স্যাপার করতেছে একটা, তার প্রস্তুতি নিচ্ছে। সে আজকে বেরিয়েছে কোন জায়গা থেকে? হাইবারনেট অবস্থায় ছিলেন নাকি? ব্যাঙের শীত নিদ্রা। বাহ, গুড ট্রাই। 2 মার্কস। হ্যাঁ হ্যাঁ, এটা রেকর্ডেড হচ্ছে, এটা হচ্ছে আমি পরে দিয়ে দেবো অনলাইনে। ঠিক আছে। এটা রেকর্ড হচ্ছে, এটা আমি পরে অবশ্য দিয়ে দেবো আপনাদের সবাইকে, লিঙ্ক দিয়ে দেবো। এ তাহলে আর কে কে আছে? অনলাইনে আপলোড করে লিঙ্ক দিয়ে দেবো, সমস্যা নাই। বোঝা গেছে? আর আপনাদের আরেকটা হচ্ছে, এই আমি অলরেডি কিছু ভিডিও আপলোড করে দিচ্ছি, আর 9টা। আপনারা এগুলো দেখবেন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এসে।
আপনারা কি এখানকার চ্যাট দেখতে পাচ্ছেন? এই চ্যাটটা দেখতে পাচ্ছেন? এখানে দেখেন একটা লিংক দিয়ে দিছি, ঠিক আছে? আর আমি ওই যে ফেসবুকে যে গ্রুপ আছে না, ওখানেও দিয়ে দেবো, ওই যে ক্লাস শেষ হওয়ার পরে দিয়ে দেবো। এখানে দেখেন আমি ওই ভালো করে সময় পাচ্ছি না বলে দিতে পারতেছি না, ঠিক আছে? 9টা ভিডিও অলরেডি দিয়েছি, আর বাদ বাকি আরও অনেকগুলো দিয়ে দেবো। এখানে দেখবেন অনেকগুলো ট্রিক্স শেখানো আছে, ঠিক আছে? ওই আগে এক ব্যাচে ক্লাস নিয়েছিলাম সেইগুলো তো আপনাদের দিয়ে দিছি, আপনারা মোটামুটি একটু প্র্যাকটিস করেন। আর এগুলো, এই ভিডিওগুলো দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনাদের আসেনি কয়জন? 2 জন? হ্যালো? কেন প্রেজেন্ট নিলে সমস্যা? ক্লাস করবেন তা প্রেজেন্ট দিবেন না? কে কে আসে নাই? এ আসে নাই 2 জন, কারা কারা কারা? এখানে দেখতে পাচ্ছেন না? আমার স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন? এখানে দেখে বলেন যে সেই 2 জন কারা কারা। আর কে? আরেকটা জানি কি নাম। এই জন্যই তো নিজেদের একটা ইমেলও নাই, আমি সবাইকে ইনভাইট করছি। ওই মেইল দিয়ে আসলে আমি আর করা লাগতো না, আমাকে সবাই আবার পারমিশন দিয়ে জয়েন করানো লাগছে। আমি এখানে এসে অ্যাড করে দিয়েছিলাম, এখানে থাকলে আপনাদের আর করতে হতো না, ঠিক আছে? এখানে যে অ্যাড করে রাখছিলাম, এখান দিয়ে চলে আসতে পারতো। যাই হোক, প্রতিদিন করবেন? আপনারা কি প্রতিদিন ক্লাস করা পাবলিক? এ দেখেন, আরেকটু এই করেন, বলে দিই। এই কাজটা আমরা আরেকভাবে করতে পারি। কিভাবে বলেন তো? নাম শুনছেন? সুইচ কেস স্টেটমেন্ট। শুনছেন না? সুইচ কেস স্টেটমেন্ট। সুইচ সুইচ। এই যে আমরা ইলস ইফ এরকম লিখছি না, তার মানে কি যে কোনো একটা হইতে পারবে, অন্যটা আর হইতে পারবে না, তাই তো? মিনিং তো সেটাই।
যে হয়তো এইটা হবে, না হলে এইটা হবে, না হলে এইটা হবে, যে কোনো একটা হবে। তো সুইচ সুইচ কীরকম, আপনি হয়তো অন করে রাখেন অথবা অফ করে রাখেন। অন আর অফের মাঝামাঝি তো রাখা যায় না, বা দুটোই একসঙ্গে রাখা যায় না, যায়? তো যেহেতু আমরা এটা করতেছি যে যে কোনো একটা হবে, অন্যটা কখনোই না, তো সেই কাজটা আমরা এই ধরনের কাজ সুইচ দিয়ে করতে পারি। এখন সুইচে কোনটা চেক হবে? সুইচে হবে এই যে সাইনটা দিলাম, ঠিক আছে? সুইচের এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর দিতে হবে আপনি যেটা চেক করতে চাচ্ছেন সেটা। এখন আমি চেক করতে চাইলাম কি, সাইনটা চেক করব। এখন দেখেন কিভাবে লিখতে হয়। এখানে লিখতে হবে কেস যদি প্লাস হয়, এখানে একটা কমা দিয়ে এই কোলন দিয়ে নিচে আসতে হবে, ঠিক আছে? তার মানে এই সাইনটা যদি প্লাস হয়, কিন্তু সেটা লিখতে হয় কি করে, কেস। এবার যদি শুধু সংখ্যা হতো তাহলে 1 2 3 এভাবে বসাতাম, আর যেহেতু এটা একটা স্ট্রিং সেহেতু এভাবে বসালাম। যদি এইটা হয় তা সেক্ষেত্রে কি হবে, আমরা কনসোলে লক করব এইটা, আর সাথে কি হয়, ব্রেক হবে। তার মানে এইটার আর কাজ করার দরকার নেই, এটা যেন সুইচ থেকে বের হয়ে যায়, ঠিক আছে, কারোর সাথে মিলে গেলে। আচ্ছা, এটা গেল। এরপরে যদি কেস কি হয়, মাইনাস হয়, তাহলে এটা মাইনাস হলো, যদি কেস গুণ হয় তাহলে এখানে গুণ হবে, যদি এটা ভাগ হয় তাহলে এখানে ভাগ হবে। আচ্ছা, শেষেরটা হলো আপনার ডিফল্টও দেওয়া যায়, ঠিক আছে? ডিফল্ট কি লেখা যায়, এরপর এটার পরিবর্তে লেখা যায় ডিফল্ট। তার মানে যদি এটা কোনোটা না হয়, এটা যেমন আমরা শেষেরটা এসে আর ইলসিপ বাদ দিয়ে শুধু ইলস লিখছি না, মানে উপরেরগুলো যদি কোনোটাই না হয় তখন এইটা। এক্ষেত্রেও আপনারা যেটা লিখতে পারবেন ডিফল্ট। তার মানে যদি এইটার কোনো, এই তিনটা কোনোটা না হয় তখন এইটা। আবার কেস দিয়েও লিখতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে? এখন আমরা দেখি আউটপুট ঠিক আসতেছে কিনা। লাস্টে ভাগ দেওয়া ছিল, তার মানে আমরা 2 পাবো। 2 ঠিক আছে না? যদি আমরা এখানে গুণ দিই, 50 ঠিক আছে না? এখানে যদি বিয়োগ দিই তাহলে হবে 5। তার মানে আমাদের এভাবেও ঠিক আছে, তাই তো? দেখেন একই কাজ কিন্তু বিভিন্নভাবে করা যাবে। তাহলে আপনাদের যেটা অ্যাসাইনমেন্ট থাকবে সেটা হলো আপনারা একটা রেজাল্ট শিট তৈরি করবেন, যে আমি একটা কোনো নাম্বার ইনপুট দিব, সেই নাম্বারটা ইনপুট দিলে কিভাবে জিপিএটা ক্যালকুলেট করবে, ঠিক আছে? আগে করছেন না? কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করাইছে না? তো এই যেভাবে দেখাইছি এভাবে এটা করতে পারবেন না যদি নাম, বুঝি নাই। কিভাবে ভুলে গেছেন, এই জন্য তো প্র্যাকটিস করবেন। সিস্টেম তো দেখাই দিছি, শুধু কিভাবে লিখতে হবে। নাম্বার নামে একটা ভেরিয়েবল নিলেন, তার ভিতরে নাম্বারটা রাখলেন, সাপোজ এরকম লিখলেন, নাম্বার যদি বড় হয়, কিসের বড় হয়, 80 থেকে বড় হয়, তাহলে মনে করেন যে সাপোজ এ প্লাস প্রিন্ট করতে হবে, ঠিক আছে? যদি নাম্বারটা কত থেকে, মনে করেন যে 70-এর থেকে বড় হয়, ও কি ভুল লিখলাম, 80 থেকে বড় হয়, আর এটা যদি নাম্বারটা 70-এর থেকে বড় হয়, 70-এর থেকে বড় হলে কিন্তু 80-র থেকেও বড়, এটা খেয়াল করছেন? সেক্ষেত্রে কি লিখবেন,
অ্যান্ড তার মানে এবং যদি নাম্বারটা 80 থেকে ছোট হয়, তার মানে 80 থেকে ছোট মানে কত, 79 পর্যন্ত। আর এটা কি লিখবেন, যদি 80 হয় অথবা 80 থেকে বড় হয় তাহলে এ প্লাস, যদি 70 থেকে বড় হয় বা সমান 70-এর সমান হয় কিন্তু 80 থেকে ছোট পর্যন্ত, কারণ 80 হইলেই তো এ প্লাস, তার মানে 80 থেকে নিচ পর্যন্ত আর 70 থেকে 79 পর্যন্ত যদি হয় তাহলে এটা মনে করেন এ। এখানে আপনি একটা কাজ করতে পারেন, ইলস ইফ দিয়েও লিখতে পারেন, ঠিক আছে, শুধু ইফ দিয়ে লিখতে পারেন। আবার মনে করেন যে যদি নাম্বারটা 60-এর সমান হয় বা বড় হয় এবং নাম্বারটা কত হয়, 79 থেকে ছোট হয়, ওই 70-এর থেকে ছোট হয়, তার মানে 69 পর্যন্ত হয়, তাহলে মনে করেন এ মাইনাস। এরকম করে যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে এরকম করে লিখবেন, লিখে একটা নাম্বার দিলে সেই নাম্বারটা যাতে দেখায় যে তার গ্রেডটা এটা। বুঝাইতে পারছি? একটা বোঝেন তাহলে সব বুঝতে পারবেন। বলছি 80 যদি সমান হয় অথবা 80 থেকে বড় হয় তাহলে এ প্লাস হবে। আর এই নাম্বারটা কত হবে, আপনার 70 থেকে 79 পর্যন্ত, তাই না, কারণ 80 হলে তো এ প্লাস, তাহলে 70 থেকে 79 পর্যন্ত, তাহলে কি বললাম, 70 থেকে 70-এর সমান বা 70-এর বড় হবে, কিন্তু অ্যান্ড মানে কি, আপনারা তিনটে ই পড়ছেন না, অ্যান্ড অড আর নট, তা নট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে এটাও মানতে হবে আবার এটাও মানতে হবে। আপনার 80টা কি 70 থেকে বড় না, তার মানে এটা এটা যদি ট্রু হয় তার মানে এটাও ট্রু না। একটা নাম্বার মনে করেন একজন নাম্বার পাইছে 90, তাহলে এটাও ঠিক না, 80 থেকে বড় না, আবার এটাও ঠিক না, 70 থেকে বড় না, আবার এটাও ঠিক না, 60-এর থেকে বড়। তাহলে আমি ডিফারেন্সটা কিভাবে করব, যে আসলে সবই সবই থেকে তো বড়। আপনি 33 থেকে শুরু করলেন, তা সে 33 থেকেই তো বড়, তাহলে তো সবগুলো এক্সিকিউট হয়ে যাবে। এজন্য আমাকে বলতে হবে যে এটা যদি 70-এর সমান বা 70-এর বড় হয় কিন্তু 80 থেকে ছোট হয়, তখন শুধুমাত্র এটা হবে। এটা হলো অ্যান্ড মানে দুটা যদি ই করে, আপনি যদি ওয়াল লিখতে চান তাহলে ডাবল পাইপ। এইটা আবার সারা কিবোর্ড না খুঁজে আবার করে ফেলেন না, এটা কোথার থেকে আসে জানেন তো, এই যে স্ল্যাশ আছে না, স্ল্যাশ, ব্যাক স্ল্যাশ, যেটা ব্যাক স্ল্যাশ মানে উল্টা উল্টা পাশে স্ল্যাশ, যেটা ওই শিফট স্ল্যাশ দিলে পাইপ হয়। সারা কিবোর্ড আবার খুঁজে বেড়ায়েন না যে এটা কোন জায়গায়, কোন জায়গায় কিন্তু লেখা নাই। এটা মানে হলো ওয়ার। কিভাবে পাঠাবেন, তাই ইমেল করে দিতে পারেন, না হলে কোনো টেক্সট ফাইলে ওই ডট এইচটিএমএল বাদ দিয়ে বা ডট জেএস না লিখে ডট টিএক্সটি করবেন, ঠিক আছে। এই কোডটা আগে আপনার মতো করে লিখবেন, লিখে কপি করে একটা টেক্সট ফাইলে নেবেন, নিয়ে তারপরে ওই যে আপনার ফেসবুক গ্রুপেও দিতে পারেন। ডট জেএস ফাইল সেন্ড করতে দিবে না, এজন্য আপনার কোডটা থাকবে এটা, আপনি এটা আপনার মতো করে লিখবেন, লিখে এটা কপি করে আপনি একটা টেক্সট ফাইল নেবেন, নিয়ে তারপরে ই করে পাঠিয়ে দেবেন। কি বলবো, কোনটা কোনটা, মনে করেন আমি কি এইচটিএমএল ফাইলে আছি না,
আপনি মনে করেন এরকম একটা HTML ফাইল করে কাজ করেছেন, করা হয়ে গেছে কাজ, এবার আপনি আমাকে মনে করেন পাঠাবেন। তাহলে আপনি যেটা করবেন, মনে করেন এই যে স্ক্রিপ্টটা আপনি এখান থেকে এই পর্যন্ত মনে করেন আমাদের এটা কপি করলেন, কপি করে মনে করেন একটা টেক্সট ফাইল বানালেন, টেক্সট ফাইল নিউ এই যে টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি ফরম্যাটে এখানে নিয়ে মনে করেন এর ভিতরে পেস্ট করে দিলেন, দিয়ে এবার এটা আমাকে পাঠাই দিলেন। কারণ মেসেঞ্জারে আপনার ডট জেএস এই ফাইল সেন্ড করতে দেবে না, ঠিক আছে? এজন্য আপনি এভাবে পাঠালেন, আমি ওপেন করে এই কোডটা নিয়ে দেখলে বুঝতে পারবো না, বা আমি আবার রান করলে বুঝতে পারবো, ঠিক আছে? আপনার কাজ করা হয়ে গেলে এটা কপি করে এইভাবে দিয়ে দেবেন। আজকে তো শুধু আধা ঘন্টা 45 মিনিট নষ্ট হলো শুধু কিভাবে জয়েন করবে সেটা নিয়ে কথা বলতে বলতে। আচ্ছা, তাহলে আমি যেটা কাজ করব, আমি আরো কিছু প্ল্যানিং করব যে জাভাস্ক্রিপ্ট দিয়ে আর কি কি কাজ করা যায়, এরকম দারুণ দারুণ, যাতে আপনারা আর একটু প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? আর এখানে বাদ থাকলো কি? আচ্ছা, এগুলো আপনারা একটু দেখে নেবেন আবার, ঠিক আছে? আগের ক্লাসেও আছে, শো হাইট কিভাবে হয়। ভেরিয়েবল, ভেরিয়েবল তো আপনারা জানেন কিভাবে লিখতে হয়, তাই না? ভাট দিয়েও লিখতে পারবেন, আবার লেট দিয়েও লিখতে পারবেন, লেট, ঠিক আছে? ভাত দিয়েও লিখতে পারবেন, লেট দিয়েও লিখতে পারবেন। যেমন আমি যদি নাম্বারটার কথা বলি, তাহলে এরকম লিখতে পারবেন, ভার নাম্বার, এভাবেও লিখতে পারবেন, আবার লেট দিয়েও লিখতে পারবেন। লেট মানে কি, ধরি না? ভেরিয়েবল এভাবে ডিক্লেয়ার করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আপনাদের যেটা দেখাতে চেয়েছিলাম ই করে কি বলে, এই যে এস ক্যালকুলেটর বানায়, যে আপনি সাপোজ একটা জন্ম তারিখ দিবেন, সেটার থেকে কিভাবে আপনাকে বলে দেবে যে এত বছর এত মাস এত দিন, ঠিক আছে? আমরা এটা করব, সমস্যা নেই, অন্য একটা ক্লাসে এটা করব। আজকে কি আর দেখাবো নাকি এই পর্যন্ত থাকবে? তাহলে এটা প্র্যাকটিস করেন, মোটামুটি এটা বোঝেন, তারপরে একটা জিনিস এই করে দেখাবানে, মনে করেন এরকম একটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হবে আপনার অনেকগুলো ফর্ম আছে, ঠিক আছে? অনেকগুলো ইনপুট ফিল্ড আছে। আমি একটু এটা ওই এসটিএমএলটা করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন কি করতে হবে। এটা আমরা পরে করবানে, ঠিক আছে? মনে করেন একটা ফর্ম, ফর্মের ভিতরে আপনার মনে করেন যে অনেকগুলো ইনপুট আছে। আর এখানে মনে করেন একটা ব্রেক আছে। এখন মনে করেন এগুলো প্রত্যেকটা একটা একটা কোনো জিনিসের দাম, ঠিক আছে? মনে করেন আপনি এখানে লিখছেন 12, এখানে মনে করেন 14, এখানে মনে করেন এরকম লিখছেন, মনে করেন এরকম লিখছেন, ঠিক আছে?
এখন আমরা যেটা করব সেটা হলো এটা এটা লিখতে লিখতে আপনি যখন একটা করে লিখবেন, এরকম সাপোজ এটা মনে করেন যে 234 না, এটা মনে করেন যে আরও 2343, এরকম যে একটা ডিজিট চেঞ্জ করবেন সাথে সাথে এইটা যে কত হয়, এটা যে কত হয় এটা হিসেব করে এখানে আপনার দেখাবে। দুই দুই থেকে তিন লাইনের একটা কোড হবে, ঠিক আছে? কোথায় ইফ? ও এটা বোঝাতে পারছি? এর নিচে মনে করেন আরেকটা জিনিস এরকম আছে, সেটা হলো যে একটা H2 টোটাল, ঠিক আছে? এখানে মনে করেন যে আপনার এই জায়গাটা মনে করেন যখন আমরা সাথে সাথে এখানে চেঞ্জ করব, কোনো ডিজিট দেব, সেটা ক্যালকুলেট হয়ে টোটাল কত এত এরকম ফিল্ডের জন্য সবগুলো এখানে হিসেব হয়ে দেখাবে। আগামী দিনে আমরা এটা করব, ঠিক আছে? বললাম না 2 থেকে 3 লাইনের, 3 4 লাইনের একটা কোডিং হবে, তাতে আমরা এটা করে ফেলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাকতেছে। আর আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? অবশ্যই। আর কবে জমা ক্লাস? ক্লাস প্রতিদিন হবে কিনা তাই আপনারা বলেন, কথা বলেন। আচ্ছা, আমি ভিডিওটা